বাংলাদেশের মানুষের যে গুণটি আমি দেখতে পাই তার নাম হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি, অর্থাৎ তারা শাসকের অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করে। আজকে যারা বিপ্লবী, কালকে যে যারা অন্যায় শাসক হয়ে উঠবে না তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আজকে দেখুন, 1 বছর আগের 5ই আগস্ট আর 1 বছর পরের 5ই আগস্ট কিন্তু একই স্থানে থেমে নেই। 1 বছর আগে ছাত্র জনতার বিপ্লব নিয়ে বাংলাদেশের মানুষের যে বিশ্লেষণ ছিল, আজকে 1 বছর পরে সেই বাংলাদেশের একই মানুষের বিশ্লেষণ কিন্তু আমি বিশদ ব্যাখ্যায় যাব না। আজকে কিনোট পেপার যিনি পড়েছেন তিনি অনেক কিছু বিশ্লেষণ করেছেন, কিন্তু যে কথাটি আমি না বলে পারছি না সেটা হচ্ছে এই, যেটা আমি প্রথমেই বক্তব্য শুরু করেছিলাম। সেই কারণেই আমি বাংলাদেশের রাজনীতির পরীক্ষায় পাশ করতে পারি নাই, কারণ মানুষকে কথা বলার সময় আমি যেটা শিখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যে শৃঙ্খলা এবং সততা, সেটাকে পালন করতে গিয়ে আমি অনেক সময় বিপদের সম্মুখীন হই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে যেটা শিখেছি যে নীতির প্রশ্নে আপোষহীন, সেটা পালন করতে গিয়ে অনেক সময় বিপদের সম্মুখীন হই। এবং আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে যেটা শিখেছি ধৈর্য, সেই ধৈর্য পালন করতে গিয়ে আমি আজকে বিগত 1 বছর যে দেখেছি যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজমান, সেখানে কিন্তু অনেক সমস্যা। সেই জন্য আমি আজকে এই কথা বলছি। এবং আজকের কথা আর আমার 1 বছর আগের কথা কিন্তু এক নয়, কেননা পরিস্থিতি ভিন্ন, বিশ্লেষণ ভিন্ন। আমরা আজকে যে প্রতিষ্ঠানটির নামে এখানে সমবেত হয়েছি, আমি বিশ্বাস করব তারা এই সত্যগুলো, বাংলাদেশের সমাজ এবং রাজনীতির এই সত্যগুলো তারা উদ্ঘাটন করবে। শুধু কারো স্তুতি করা আসলে বাংলাদেশের মানুষের কাজ নয়। স্তুতি প্রয়োজন, আমরাও করি, কিন্তু স্তুতি করার পাশাপাশি যারা সিদ্ধান্ত নেবার প্রক্রিয়ায় থাকেন তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটার নামই হচ্ছে গণতন্ত্র। এবং আমি আরো কেন এই কথাগুলো আজকে এই মুহূর্তে জোর দিয়ে বলছি এই কারণে যে আমরা যে গণতান্ত্রিক ব্যবস্থা উন্নত বিশ্বে, পশ্চিমা বিশ্বে খোলাখুলি বলতে গেলে পশ্চিমা বিশ্ব যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া যেটা উদ্ভাবন করেছে, আধুনিক এই প্রক্রিয়ার জন্ম হয়েছিল শুধু গ্রিস থেকে। আপনারা জানেন যে নাগরিক সভ্যতা, আজকে নাগরিক পার্টির নামটি কিন্তু হঠাৎ করে নেওয়া হয়নি, আমি বিশ্বাস করি না। সেখানে ইতিহাসের যে প্রভাব সেটা কিন্তু রয়েছে। এনসিপি, তো সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করলে সেই বিগত কয়েক শতাব্দীর পথ পরিক্রমণে আমরা আজকে সভ্যতার যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি, সেখানে কিন্তু মনে রাখতে হবে যে মানুষকে, সিটিজেন বলছে এই কারণে যে তখন নগর ভিত্তিক একটি সভ্যতা গড়ে উঠছে। ইতিহাসবিদরা আমার চেয়ে ভালো বলতে পারবেন। কিন্তু আজকে আমরা কিন্তু আবার ফিরে তাকাতে হচ্ছে আমাদের গ্রামীণ জনপদের দিকে। একটি দেশ কিন্তু শুধু নগর সভ্যতা দিয়ে উঠে দাঁড়াতে পারে না, এটা পৃথিবীর বিগত 200-250 বছরের ইতিহাস প্রমাণ করেছে। যে গ্রামীণ জনপদ, যে দরিদ্র মানুষ, তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজন কিন্তু যারা শাসক শ্রেণী তাদেরকে মেটাতে হবে। কেবল ধনিক শ্রেণী, আমরা ব্যবসায়ীদের স্বার্থ নিয়ে প্রায়ই কথা বলি। আমরা যখন ট্রেড নেগোসিয়েশন করেছি তখন সবাই বড় বড় কথা বলেছে যে গার্মেন্টস যারা মালিক, যারা এক্সপোর্টার, তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। আমি দুঃখিত, আমি কিন্তু এর সঙ্গে একমত হতে পারবো না। আমি পাশাপাশি এটাও বলবো সেই গার্মেন্ট শ্রমিক যারা আমাদের পরিধেয় বস্ত্র
তারা নির্মাণ করে বিদেশে রপ্তানি করেন, তার পাশাপাশি আমাদের গ্রামে যারা দরিদ্র মানুষ, যাদের পরিধেয় বস্ত্র অনেকের কেনার সামর্থ্য নেই, তাদের কথাও কিন্তু চিন্তা করতে হবে। এবং আজকে আমরা যখন আগামীতে আমি সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানাই যে তারা একটি রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। আমি পাশাপাশি এটাও আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দেব যে আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের প্রত্যাশিত পার্লামেন্ট যখন আসবে, সেই পার্লামেন্টে যদি জবাবদিহি করার মতো একটি রিজনেবল, একটি যুক্তিযুক্ত একটি বিরোধী দল না থাকে, তাহলে বাংলাদেশে আগামীতেও গণতন্ত্র আবার শঙ্কার সম্মুখীন হবে কি না, সেই প্রশ্ন কিন্তু আজকেই আমাদের বিবেচনা করতে হবে। কেননা আমরা দেখেছি যখন জাতীয় সংসদে একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব সংখ্যানুপাতিক হারে বলুন বা সরাসরি ভোটের নির্বাচনেই বলুন, সেই সংখ্যা যখন প্রায় শতকরা ৮০-৯০% গিয়ে পৌঁছায়, তখনই কিন্তু শাসনের সংকট দেখা দেয়। এবং সেই শাসনের সংকট আমরা অতীতে কিন্তু বারবার দেখেছি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শুরু করে, আমি বলছিলাম যে একটু পুরনো ইতিহাসে ফিরে যাব, মুঘল সাম্রাজ্যের সময়ের ইতিহাস একটু আমি উল্লেখ করেছি আজকের কিনোট পেপার থেকে। তারপরে ব্রিটিশ শাসন দেখেছেন আপনারা প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের মূল যে প্রতিপাদ্য ছিল সেটা হচ্ছে ডিভাইড এন্ড রুল। এই ভারতবর্ষের মানুষ তাদেরকে দ্বিধা বিভক্ত করে তারা প্রায় ২০০ বছর আমাদের শাসন করে গিয়েছে। তার পরবর্তীতে আমরা পাকিস্তান দেখেছি। পাকিস্তানের সময় যে কথাটি আমরা বলতাম সেটা হচ্ছে ডিসপ্যারিটি, অর্থাৎ বৈষম্য। সেই বৈষম্য কিন্তু ঘুরে ফিরে আবার দেখেন ২০২৪ সালে ফিরে এসেছে। পাকিস্তানিরা তখন পূর্ব পাকিস্তানকে শোষণ করত এবং পূর্ব পাকিস্তানের শোষণের অর্থ দিয়ে তারা পশ্চিম পাকিস্তানের উন্নয়ন করত, এবং সেটার প্রতিবাদ তখন তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষ করেছিল। একটি বিষয় ছিল গণতন্ত্র, সেটা বলা অপেক্ষা রাখে না। আমরা বুঝতে পেরেছিলাম যে পাকিস্তানের সার্বিক অবকাঠামোর ভেতরে কোনোদিন গণতন্ত্র সম্ভব হতে পারে না। সেই কথাটি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরেও সত্য হয়ে আছে। পাকিস্তান কিন্তু এখনো সত্যিকার অর্থে গণতন্ত্রে রূপান্তরিত হয়নি। কিন্তু সেটা বড় কথা নয়। বড় প্রশ্ন আজকে হচ্ছে যে স্বাধীনতার ৫৪ বছর পরে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য, সেই বাংলাদেশ গণতন্ত্রে রূপান্তরিত হতে পেরেছে কিনা, সেইটাই আমাদের কাছে আরো অনেক বড় প্রশ্ন। এবং আমাদের স্বাধীনতার যে উপযোগ্য ছিল দুটি বিষয়, একটি আমি উল্লেখ করেছি গণতন্ত্র, দ্বিতীয়টি ছিল দরিদ্র মানুষের ভাগ্য উন্নয়ন। সমাজে যারা সুবিধা বঞ্চিত, যারা ধনিক শ্রেণী অন্তর্ভুক্ত নয়, এবং যাদের সংখ্যা বাংলাদেশের শতকরা ১০০% মধ্যে প্রায় ৭০-৮০% সম্ভব। প্রশ্ন হচ্ছে তারা কি জীবনের সত্যিকার অধিকার তারা অর্জন করতে পেরেছে? তারা কি বেঁচে থাকার অধিকার অর্জন করতে পেরেছে? আজকে সকালে আমি একটি প্রত্যক্ষ উদাহরণ দিয়ে বলছি। একজন দরিদ্র মানুষ, একজন কৃষি শ্রমিক, সে এসে বলছে যে আমার সন্তান একটি চাকরির জন্য দরখাস্ত করেছে, আপনি কি তাকে কোনোভাবে সাহায্য করতে পারেন? আমি জানি এই অনুরোধটি হয়তো সঠিক নয় তার পক্ষে, কেননা চাকরির জন্য আবেদন করেছে, সে ইন্টারভিউ দেবে, সে চাকরি পেলে পাবে যোগ্যতায়, না পেলে না পাবে, সেটা আমি বুঝি সেটা হচ্ছে একদিকের চিত্র। দ্বিতীয় আরেক দিকের চিত্র যেটা আমি বলেছি, সেই কৃষি কাজ যিনি করে অত্যন্ত কষ্টে দুবেলা পরিবারের অনসংস্থান করে, সে নিরুপায় হয়ে যখন আমার কাছে আসে, বলে যে আমার ছেলেকে অনেক কষ্ট করে আমি না খেয়ে লেখাপড়া শিখিয়েছি, এখন সে একটি চাকরির আবেদন করছে, আপনি কি সহায়তা করতে পারেন? যদি সেই অনুরোধটি অন্যায় হয়, আমি কিন্তু তাকে ফিরিয়ে দিতে পারি না। এই জন্য রাজনীতিকের যে কাজ, যে দায়িত্ব, সেটা কিন্তু অত্যন্ত কঠিন। এখানে অনেক সময় যুক্তি কাজ করে, অনেক সময় যুক্তি কাজ করে না।
কিন্তু আমি কিন্তু চুপ করে থাকতে পারি না, আমাকে সব বিষয়ে কিন্তু কিছু না কিছু চেষ্টা নিতে হয়। আমি অনেক সময় বলি যে আমার যথাসাধ্য আমি চেষ্টা করব, ফলাফল আমি নিশ্চিত করতে পারবো। তো কাজে আজকে আমাদের এই 18 কোটি মানুষের যে চ্যালেঞ্জ, সেটা কিন্তু অত্যন্ত কঠিন চ্যালেঞ্জ। গণতন্ত্র ফিরিয়ে দিতে হবে, এটা হচ্ছে একদিকের কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করে প্রত্যেকটি নাগরিকের বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার দায়িত্ব কিন্তু যারা দেশ পরিচালনা করে, যারা রাজনীতিক, তাদের উপরই বর্তায়। সেই কঠিন দায়িত্ব কিন্তু আমাদের পাশাপাশি পালন করতে হবে। আমি কথাগুলো এই কারণে বলছি, আজকে শিরোনামের দিকে তাকিয়ে দেখুন, তার যে দ্বিতীয় অংশটি রয়েছে, যে গণতন্ত্রের অগ্রযাত্রা। গণতন্ত্রের অগ্রযাত্রার ভেতরে কিন্তু আমার এই প্রশ্নগুলো চলে আসবে। আমরা বিপ্লবের মাধ্যমে আমরা অর্জন করেছি অনেক কিছু। আপনারা দেখেছেন এখানে ফাহিম এখানে বসে আছে, তার গায়ে গুলি লেগেছে, সে তার বক্তব্যে বলেছে কি কঠিন দুরূহ অবস্থার ভিতর দিয়ে গিয়েছে। তারপরেও সৌভাগ্য আমাদের যে আজকে আমাদের সামনে এসে সেখানে দাঁড়াতে পেরেছে। কিন্তু তার পাশাপাশি প্রায় 1000-1500 আমাদের তরুণ যুবক জনতা, শ্রমিক, রাজপথে যারা রিক্সা চালায় ঢাকার রাজধানী, তারা দেখেছেন আপনারা কিভাবে অকাতরে গুলি বর্ষণ করে একটি স্বৈরাচারী সরকার তাদের হত্যা করেছে, জেনে শুনে হত্যা করেছে। এর চেয়ে নির্মম আর কিছু তো হতে পারে না। তাদের পরিবারের কথা চিন্তা করে দেখুন, যারা মৃত্যুবরণ করেছে, রক্ত দিয়ে যারা নিশ্চিত করেছে যে বাংলাদেশ আবার নতুন করে যাত্রা শুরু করবে, একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে। আমরা তো তাদের রক্তের বিনিময়ে আজকে এখানে দাঁড়িয়ে আছি, কথা বলছি। তারা জীবন দিয়েছে বলেই কিন্তু আজকে আমরা এখানে মাথা তুলে দাঁড়াতে পারছি। তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আজকে এই প্রতিষ্ঠান যে কাজগুলো করে যাচ্ছে, আমি তাদের অনুরোধ করব যে আপনারা সঠিক পথে চলুন। আমি এখানে এসেছি 3টার সময়, এখানে একজন বক্তা উল্লেখ করেছেন আমার এখানে আসার ব্যাপারটা। এটা আমার নিজের কোনো বিষয় নয়, এটা আমি শিখেছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে একটি গল্প বলি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং সততা এই 3টি গুণে ভূষিত ছিলেন। তিনি একটি সভায় গিয়েছিলেন, গল্পটি শুনেছি আমার পিতার মুখ থেকে। এই সভায় তিনি গিয়ে দেখেন যে যারা আয়োজক তাদের কয়েকজন লোক সভার প্রস্তুতি নিচ্ছে, সময় ছিল সকাল 10টা, অন্য অতিথি বন্ধুরা কেউ সেখানে উপস্থিত হননি। এটা একটা সত্য ঘটনা, গল্প নয়। তখন তিনি মাইক নিয়ে যেখানে স্ট্যান্ড, সেখানে গিয়ে তিনি তার বক্তব্য তিনি নিজে সেই খালি চেয়ার টেবিলকে দিয়ে বলেছিলেন যে আমি সময় হয়েছে, আমি আমার সময় মতো আমার যে বক্তব্য আমি সেটা দিচ্ছি। এবং তিনি বক্তৃতা দিয়ে তিনি সকলকে বলেছিলেন যে আমার বক্তব্য শেষ, এখানে কে আসলো বা না আসলো সেটা আমার দেখার বিষয় নয়, আমি চলে যাচ্ছি। সত্য গল্প আপনাদের সঙ্গে বলছি। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি, তা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আওয়ামী লীগ তাকে সমালোচনা করে, তাকে অখ্যাত মেজর বলে। আওয়ামী লীগ উপলব্ধি করতে পারেনি যে অখ্যাত মেজর স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, নিজের জীবন বিপন্ন করে, বেগম খালেদা জিয়ার জীবন বিপন্ন করে, তার 2টি অসহায় সন্তানের জীবন বিপন্ন করে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই অখ্যাত মেজর কিন্তু সারা বিশ্বের কাছে বিখ্যাত মেজর হয়ে গিয়েছিলেন। সেই সত্যটি আওয়ামী লীগ বুঝতে পারেনি। আওয়ামী লীগ বুঝতে পারেনি যে স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশে ফিরে এসে রাজনীতি করার অধিকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বয়ং ফেরত দিয়েছিলেন। শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ মনোবৃত্তি শেখ হাসিনা সেই উদারতা বুঝতে পারেননি। আমি আজকে থেকে একদিন আগে বা 2 দিন আগে আমি একটি আলোচনা সভায় আমি কথা বলেছি যে বিএনপির সবচেয়ে বড় গুণ হচ্ছে উদারতা। বিএনপির সবচেয়ে বড় গুণ হচ্ছে তারা সেন্ট্রিস্ট পার্টি, তারা কোনো ডানেও নয়, তারা কোনো বায়েও নয়, তারা মধ্যপন্থার রাজনীতি করে। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও কিন্তু সেই মধ্যপন্থার লোক, তারা কোনো চরম নীতি তারা পছন্দ করে না। সে কারণেই আজকে দীর্ঘ
পদযাত্রার পরেও 1978 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত বিএনপির উপরে কত চরম নির্যাতন, অত্যাচার, জুলুম করেছে। 1 লক্ষের অধিক মামলা দিয়েছে আওয়ামী লীগ বিগত 15 বছরে। আমাদের 50 লক্ষ নেতাকর্মী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, তারেক রহমান থেকে শুরু করে, আমার গ্রামের যে একজন নিরীহ একজন ছাত্র যে বাংলাদেশের পক্ষে হয়ে স্বাধীনতার স্লোগান দেয়, তাকে পর্যন্ত তার শেখ হাসিনা নিষ্ঠুর পুলিশ বাহিনী দিয়ে নির্যাতন, অত্যাচার করেছে। আমার এলাকা কাছে হচ্ছে ভাওয়ালের গজারি বনের গজারি বন, সেই গজারি বনে গিয়ে রাত্র কাটাতে হয়েছে। ধানের খেতে গিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়ে পুলিশের ভয়ে রাত কাটাতে হয়েছে। এই ছিল পরিস্থিতি। কাজে আজকে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে গণতন্ত্রের সূর্য নতুন করে উদয় হয়েছে এবং সেই গণতন্ত্রের উদীয়মান সূর্যকে আমরা যেন আর কখনো বাংলাদেশে অস্তমিত হতে না দিই। এই বক্তব্য রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমার